আসসালামু আলাইকুম এভরিওয়ান। লেসন 14 এ আপনাদের সবাইকে স্বাগতম। লেসন 14 এ কি সেটা দেখতেই পাচ্ছেন। যে নাম দিয়ে ফাইলটা সেভ করেছি সেটা খেয়াল করেন, এই পয়েন্টারের সাথে সাথে ডেমো কভার লেটার। দ্যাট মিনস ইটস আ কভার লেটার। ইয়েস, আমাদের এই লেসনটা হচ্ছে কভার লেটার নিয়ে। হোয়াট ইজ আ কভার লেটার, এটি হচ্ছে আমাদের এই লেসনটা। কভার লেটার কি সেটাই আমরা জানবো, দেখবো। ওয়েল, কভার লেটার দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে এক পেজের মধ্যেই লিমিটেড। তো কভার লেটার কি, কিভাবে লিখতে হয় সেটা পরে দেখি। আগে জানি যে কভার লেটারটা কি জিনিস। সিভি তো আমরা দেই, মনে করেন আপনি আপনার পরিচিত মামা আছে, বা বন্ধুর বাবা আছে, বা একজন টিচার আছে যে বলছে যে এই তোমার সিভিটা আমাকে দিও তো, আমার পরিচিত এক জায়গায় বলছিল যে ওরা কিছু ফ্রেশ গ্রাজুয়েট নিবে, তো তুমি তো মার্কেটিং থেকে পাশ করেছো বা অ্যাকাউন্টিং এ তোমার মেজর করা আছে, তোমার সিভিটা আমাকে দিও, আমি পাঠিয়ে দেবো নি, ওদের যদি প্রয়োজন হয় তো ওরা তোমাকে কল করবে। তো তখন আপনি সিভিটা দিয়ে দিলেন। এখন এইভাবে যখন পার্সোনাল রেফারেন্সে বা কোনো পরিচিত মানুষের থ্রুতে আমরা সিভি দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই সিভিটাকেই এনভেলপে ভাগ করে দিয়ে দিচ্ছি। ওই সিভির সাথে আমার ছবি থাকছে, এটুকুই। কিন্তু এর বাইরে আবার অন্যভাবেও কিন্তু অ্যাপ্লাই করা যায়। ধরুন, আবার কখনো হয় কি যে পার্টিকুলার একটা পোস্টে লোক যাওয়া হচ্ছে, যে প্রজেক্ট অফিসার, কথার কথা, যে একজন প্রজেক্ট অফিসার লাগবে যার প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কোর্স করা আছে এবং হচ্ছে কিছু ডিপ্লোমা আছে, বা আরো কিছু শর্ট কোর্স করা আছে, শর্ট কোর্স ডিপ্লোমা মিলে আছে। তো এরকম একজনকে খোঁজা হচ্ছে একটা এনজিওতে, যে তাকে প্রজেক্ট অফিসার বা প্রজেক্টের সুপারভাইজার বা ম্যানেজার করা হবে কিছু একটা প্রজেক্ট রিলেটেড একটা কাজে। এখন খুঁজে খুঁজে আপনার সেই পরিচিত মানুষটা, আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো টিচার বা আপনার কোনো ফ্রেন্ডের কোনো ফ্যামিলি মেম্বার বা কেউ বললো যে এই তুমি তো প্রজেক্টের উপরে ছিলা, তো আমার একটা প্রজেক্টের একজন অফিসার লাগবে, তো আমার তোমার কথা মনে হলো, তোমার সিভিটা দিও, ওরা এই এনজিওতে আছে, ওদের প্রজেক্ট অফিসারের জন্য লোক লাগবে, অমুক তারিখে হচ্ছে ডেডলাইন, তোমার সিভিটা আমাকে দিয়ে যেও। এই কথা যখন কেউ বলবে পার্টিকুলার কোনো একটা পোস্টকে কেন্দ্র করে, তখন আপনি সিভি তো অবশ্যই দেবেন, ছবি থাকবে সাথে। তো সেই সিভির সাথে আপনাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটাই হচ্ছে কভার লেটার। কারণ আপনি জানেন যে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন এবং কোন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন, এবং কেন আপনাকে নেওয়া হবে বা কেন আপনাকে নেওয়া উচিত, বা কেন আপনি নিজেকে সেই পার্টিকুলার পোস্টের জন্য সুইটেবল মনে করছেন। এই জিনিসগুলো দিয়েই কিন্তু আপনি ওই লেটারটা লিখবেন, ওটাকে হচ্ছে কভার লেটার বলি আমরা। কভার লেটার মানে হচ্ছে কি, সিভি তো আছেই, সিভিতে তো হচ্ছে কিছু নিউমেরিক্যাল টার্মস আছে, আপনি কবে পাস করেছেন, কিসে পাস করেছেন, আপনি কি করেছেন না করেছেন সেটা। সিভিতে তো কোনো মানে একটা টোন আসে না, একটা বক্তব্য আসে না। এই সিভিটা কার, এই সিভির ওনার কে, সে মানুষ কেমন, সে কিভাবে লিখতে পারে, সে নিজেকে প্রেজেন্ট করতে পারে কিনা, নাকি যে কেউ তার হয়ে তার সিভি আমাকে দিয়ে দিল, এরকম কি, নাকি যে মানুষটা সিভি দিচ্ছে সেই মানুষটা জেনে শুনে সিভি দিচ্ছে, তার আসলে একটা জবের প্রয়োজন, এই পজিশনে সে নিজেকে দেখতে চায় দেখে সিভি দিচ্ছে, এবং সে আসলে আগ্রহী, এবং আমার প্রতিষ্ঠান যদি তাকে নেয় তাহলে ভালো একটা ডিসিশন হবে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে কি কেউ সিভি দিচ্ছে? তাহলে এইগুলো ভেবে চিন্তে যখন আপনি সিভি দিবেন, তখন আপনার সিভিটাকে লিড করবে একটা বক্তব্য, একটা চিঠি, আর ওই আপনার সিভিটাকে কমপ্লিট করছে যে বক্তব্য বা যে চিঠি, ওটাকে আমরা বলি কভার লেটার। ক্লিয়ার? তাহলে সিভির আগে যে একটা পেজে আমরা রিক্রুটারকে উদ্দেশ্য করে কিছু কথা লিখি, সেটাই হচ্ছে কভার লেটার। আচ্ছা, তাহলে এটার কভার লেটার কি আমরা দেখলাম। এবারে আসি যে কভার লেটার কিভাবে লিখতে হয় তার কিছু বর্ণনা। মে 3, 2010 মনে পড়ে যাচ্ছে, যেটা আমরা অনেক আগে যখন বিবিএমবিএ শেষ করি ওই সময়কার একটা কভার লেটার। তো আমি দেখতে পাই যে আমি যত সময় যাচ্ছে না কেন, কভার লেটারের ফরম্যাটের আসলে চেঞ্জ তো হয় না, বেসিক ফরম্যাট একই থাকে। এবং এখন বর্তমানে মানুষ বিভিন্নভাবে কভার লেটার লেখে, 3 লাইনেও কভার লেটার লেখে, 2 লাইনেও লেখে, আবার 10-15 লাইনেও লেখে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে ফরম্যাটে কভার লেটার লিখতাম, দ্যাট ওয়াজ লাইক কম্প্রিহেন্সিভ ফরম্যাট। ওটার মধ্যে সবকিছু ছিল, এবং অল্প কথায় মেজর জিনিসগুলো ওটার মধ্যে লিখে বোঝানো যেত যে আমি কোন জব চাচ্ছি, কেন অ্যাপ্লাই করছি, এই সমস্ত কিছু। যেমন এখানে দেখা যাক, প্রথমে তারিখ লিখতে হচ্ছে কভার লেটারে। সো তারিখ লেখারও ফরম্যাট আছে, ওভাবে দেখে নেবেন, নিজের মন গড়া মতন লিখলে হবে না। আপনি ওই যে পিসিতে টাইপ করবেন সেই পিসিতেই দেখবেন যে তারিখ লেখার ফরম্যাট থাকে, বা হচ্ছে
ওই আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে দেখতে পারবেন ডেট লেখার ফরম্যাট। তারপর হচ্ছে টু, এরপরে শুরু করছে যে আমি কাকে লিখছি। অনেক সময় দেখা যাচ্ছে যে বলে দেয়া হয় যে অমুক মানুষকে সিভি দিও, বা তোমার সিভিটা অমুক পোস্টে যে হোল্ড করছে অমুক সাহেবকে দিয়ে এসো। তো সেই অমুক সাহেব কোন পোস্টে আছে সেটা জেনে আমাকে তার বরাবর কভার লেটার লিখতে হয়। এছাড়া সাধারণত আমরা যখন কোনো জবের সার্কুলার দেখে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই যেহেতু কে দিয়েছে সেই মানুষের নাম উল্লেখ না থাকে, সেই মানুষের ডেজিগনেশন উল্লেখ না থাকে, সেই মানুষের ইমেল আইডি উল্লেখ না থাকে, আমরা কিন্তু এইচআর বরাবর ইমেল করি। বা আমি যখন ওই যেই ইমেইলে সিভি দিতে বলা হয়েছে সেই ইমেইলেই সিভির সাথে কভার লেটারটা অ্যাড করি। তো এটাই হচ্ছে সেই কথাটা যে সাধারণত আমরা এইচআরকেই অ্যাড্রেস করে লিখি, কারণ সিভি গুলো প্রথমে এইচআর ডিপার্টমেন্টে আসে, সেখানে সর্টিং হয়, তারপর সেখান থেকে শর্টলিস্ট করা হয় ক্যান্ডিডেটদেরকে। তো যদি জানি কাকে লিখবো তাহলে তার নাম থাকবে, আর যদি না জানি তাহলে হচ্ছে তার যদি ডেজিগনেশন জানি শুধু ডেজিগনেশনের কথাটাই থাকবে। তো এভাবেও তাই ছিল। টু ডিরেক্টর জেনারেল, FPAB, টু নয়াপল্টন, ঢাকা 1000, মানে যেই প্রতিষ্ঠান সেটার অ্যাড্রেস এটা লিখে দিলাম। এরপরে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ডকুমেন্টেশন অফিসার। ট্রাস্ট মি, আমি যখন এই পজিশনের জন্য অ্যাপ্লাই করি অনেকটা সাহস নিয়েই করেছিলাম। সাহস নিয়ে করেছিলাম বলছি এই জন্য যে আমার তো ইচ্ছা ছিল না ডকুমেন্টেশন অফিসার হিসেবে কাজ করার। আমার ইচ্ছা ছিলই যে আমি টিচিং এ অ্যাপ্লাই করব, আমি একজন শিক্ষক হব, আমি এই লাইফটা এনজয় করি। একটা কর্পোরেট হাউসে কাগজপত্র নিয়ে কাজ করা, ডকুমেন্টেশন, আমি ডকুমেন্টেশন অফিসার এটা পরেই একটু স্মেল নেওয়ার চেষ্টা করছিলাম, জিনিসটা গেস করার চেষ্টা করছিলাম যে কেমন হতে পারে। সাথে সাথে আমি ভিজুয়ালাইজ করলাম যে আমি বসে আছি একটা অফিসে, আমার সামনে অনেকগুলো ফাইল, আমি ফাইলের ভারে ডুবে যাচ্ছি। একবার এই ফাইল ঘেটে আমাকে একটা লেটার বের করতে হচ্ছে, ওই ফাইলের ভিতরে আরেকটা লেটার চেক করতে হচ্ছে, আপডেট করতে হচ্ছে, টাইপ করতে হচ্ছে, অনেক কাগজপত্র নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমার ডকুমেন্টেশন অফিসার হিসাবে এটাই মনে হচ্ছিল, কিন্তু স্টিল আই ওয়াজ হোপফুল। এবং তারপর আমি অ্যাপ্লাই করেছিলাম ফুল কনফিডেন্সেই যে আচ্ছা যাই না, দেখি না কি হয়। টিচিং তো আর মুখের কথা না, সার্কুলার না দেওয়া পর্যন্ত তো আমি কোথাও অ্যাপ্লাই করতে পারবো না। যদিও অ্যাপ্লাই করা যায় প্রোঅ্যাক্টিভলি, কিন্তু সেভাবে ওটা ফ্রুটফুল হয় না সবসময়। তো তার আগ পর্যন্ত দেখি না কোথাও অ্যাপ্লাই করে। তো সেই হিসেবে বিডি জবসে যখন ডকুমেন্টেশন অফিসার দেখলাম, ভাবলাম অ্যাপ্লাই করে দেখি। তো খেয়াল করুন, সাবজেক্ট লাইনে আপনি অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অবশ্যই লিখবেন, আর হচ্ছে পোস্টের নামটা ইনভার্টেড কমার মধ্যে দিবেন আর বোল্ড করে দিবেন, যেন এক নজরে যে দেখবে সে বুঝতে পারে যে সে কোন ডকুমেন্টটা হাতে নিয়েছে এবং এই ডকুমেন্টে কোন পোস্টের জন্য কি অ্যাপ্লাই করেছে। এরপরে আপনি যদি জানেন যে হচ্ছে ইটস আ হি, বা এটা হচ্ছে একজন মেল পার্সন, তখন আপনি অবশ্যই ডিয়ার স্যার। আর যদি আপনি জানেন যে এটা একজন ফিমেল পার্সন হবে, তাহলে ডিয়ার ম্যাম লিখবেন। আবার খেয়াল রাখবেন, যদি আপনি নাই জানেন যে আসলে আপনার এই লেটারটা কার কাছে যাবে, সে ছেলে না মেয়ে, এটা আপনি জানেন না, তখন আপনি লিখবেন এখানে ডিয়ার হায়ারিং ম্যানেজার। কারণ যার কাছে আপনার সিভি যাচ্ছে সে ডেফিনেটলি এই হায়ারিং রিলেটেড কাজ করে। সে এখন সরাসরি এইচআর ম্যানেজার হোক বা না হোক, এইচআর ডিরেক্টর হোক বা না হোক, এইচআর রিলেটেড কাজ তো সে করছে, কারণ সিভি যার কাছে যাচ্ছে মানে কি, সে ওই জব রিলেটেড কাজ করছে, সিভি দেখছে, বাছাই করছে, তার মানে সে এইচআর এর কাজই করছে। সো আপনি নিঃসন্দেহে যদি জেন্ডার না জানেন, নাম না জানেন, তাহলে পোস্টও না জানেন, তাহলে সরাসরি লিখতে পারেন ডিয়ার হায়ারিং ম্যানেজার। এটা একটা স্মার্ট টেকনিক। এরপরে দেখেন কি লিখেছিলাম, ইন রেসপন্স টু ইউর রিক্রুটমেন্ট ডিক্লারেশন থ্রু বিডি জবস, I am hereby offering myself as a candidate for the position of documentation officer in your organization. এখানে আপনি তারিখও দিতে পারেন, কিন্তু ওই সময় যেহেতু আমি কবে দেখেছিলাম ফার্স্ট তারিখটা মনে ছিল না, বা আমি তারিখটা উল্লেখ করিনি, ওজন্যই। সো আপনি দেখা যাবে কি অনেক সময় জব পোস্ট কবে আসে, কবে দেখেছিলেন, ওই তারিখটা অনেকে উল্লেখ করে, তারিখ না উল্লেখ করলেও চলবে। তো লিখতে হয় কিভাবে, যে আপনি যেহেতু বিডি জবসে একটা জব সার্কুলার দিয়েছিলেন, সেটার রেসপন্সে আমি হচ্ছে নিজেকে একজন সুইটেবল ক্যান্ডিডেট হিসেবে আমি প্রেজেন্ট করছি আপনার পজিশন, এই আপনার প্রতিষ্ঠানে এই পজিশনের জন্য। এখন আমি তো বললাম যে আমি অ্যাপ্লাই করছি এই পোস্টের জন্য। এখন আমি অ্যাপ্লাই করছি কেন, তাহলে আমার সম্পর্কে একটু ব্রিফ দিতে হবে। আমি কে, আমি কোথা থেকে লেখাপড়া করেছি, আমি এই পোস্টের জন্য কেন ফিট, এই কথাটা আমাকে জানাতে হবে। এইটাই তো আমার স্পেশালিটি, এইটাই কভার লেটারের স্পেশালিটি, যেটা সিভিতে থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে লিখেছিলাম যে I have got my BBA degree from management from University of Dhaka in 2007. I also completed my MBA program, major being strategic and international management from the same institution in 2008.
সালে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে বিবিএ করেছিলাম এবং 8 সালে আমি এমবিএ করেছিলাম, মেজর ছিল আমার স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে। এরপরে দেখুন, আমি নিজের সম্পর্কে একটু ব্রিফ দিলাম, 2 লাইনে কথা লিখে দিলাম। এরপরে হচ্ছে আমি এই জবে যে কনসিয়াসলি অ্যাপ্লাই করেছি সেই কথাটা বলছি। I believe working in a reputed organization like your one with a post like documentation officer will provide me excellent opportunity for my career development. আমি বিশ্বাস করি যে আপনার এই রেপুটেড অর্গানাইজেশনে এই পোস্টে কাজ করতে পেরে যদি কাজ করতে পারি আমি, তাহলে এটা আমার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা এক্সেলেন্ট অপরচুনিটি হবে। একটু মানে ফুসলানো বলতে পারেন, পাম দেওয়াও বলতে পারেন, আমরা বলে থাকি আর কি ইনফরমালি কথাগুলো, যে একটু মানে ফুলানো হচ্ছে বা একটু বাটারিং করা হচ্ছে, বাট দিস ইজ ট্রু। মানে ইউ হ্যাভ টু ডু দিস। কারণ কি, আপনাকে তো আপনি যদি কনভিন্সই না করেন যে আপনি এই পজিশনে কাজ করতে চান, তাদের রেপুটেড অর্গানাইজেশনে আপনি কাজ করতে চান এবং আপনি নিজেকে ভালো জায়গায় দেখতে চান এবং এই কাজ করাটা আপনার কেরিয়ারের জন্য একটা ইম্পর্টেন্ট দিক হয়ে থাকবে, এটা তো আপনাকে বোঝাতে হবে, তাই না? কোথাও জবে তো আর এমনি এমনি অ্যাপ্লাই করা যায় না, শুধু 2 লাইন লিখে অ্যাপ্লাই করলাম তাহলে তো হলো না। আপনি যে জেনে বুঝে শুনে অ্যাপ্লাই করছেন, আপনি একটা আগ্রহ নিয়ে অ্যাপ্লাই করছেন, আপনি যে তাদের সাথে কাজ করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চান, এটা তো আপনাকে বলতে হবে। সো ইন আ সেন্স এটা আসলে বাটারিং বা ওই জিনিসটা না, এটা হচ্ছে জাস্ট আপনাকে কনভিন্স করতে হয়, প্রেজেন্ট করতে হয় আপনার ইচ্ছাটা। এরপরে দেখেন, এরপরে প্যারাগ্রাফে লিখেছে কি, আই বিলিভ, আচ্ছা এটা তো অলরেডি বললাম। তারপর হচ্ছে দেখুন যে আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স অফ রিপোর্ট রাইটিং থ্রু আউট মাই বিবিএ অ্যান্ড এমবিএ। আমার বিবিএ এমবিএ তে মিলিয়ে আমার 5 বছরের অভিজ্ঞতায় আমি রিপোর্ট রাইটিং এর অভিজ্ঞতা আমার আছে। সো আই থিঙ্ক আই ক্যান ডু জাস্টিস উইথ দিস পোস্ট। সো আমি বিশ্বাস করছি বা আমি জানি বা আমি মনে করছি যে আমি এই পোস্টের সাথে জাস্টিস করতে পারবো। এটা আপনাকে বলে দিতে হবে, কারণ আপনি যে ফার্স্ট টাইমে যাচ্ছেন, খেয়াল করে দেখুন টেকনিকটা, আপনার কিন্তু অভিজ্ঞতা নেই, আমার কিন্তু ওই সময় অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারপর আমি অ্যাপ্লাই করেছিলাম এবং এই জন্য আমি বলছি, ওদেরকে কনভিন্স করলাম, ওদেরকে বোঝালাম যে আমি পারবো, যে যেহেতু আমি রিপোর্ট রাইটিং নিয়ে 5 বছর কাজ করেছি। রিপোর্ট রাইটিং কি, ডকুমেন্টেশনই তো, টেবিল অফ কন্টেন্টস ঠিক করতে হয়, ভেতরের জিনিসগুলো ঠিক করতে হয়, তারপর হচ্ছে মেথড অফ ট্রান্সমিটার লিখতে হয়, অ্যাকনলেজমেন্ট লিখতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, পারমিশন নিতে হয়, রেফারেন্স লেটার নিতে হয়, রিকমেন্ডেশন লেটার নিতে হয়। তো এই যে ডকুমেন্টেশনের কাজগুলো করেছি লিমিটেড ওয়েতে, টিচিং এ মানে ওই টিচিং ইনস্টিটিউটে, ডেফিনেটলি ইউনিভার্সিটিতে থাকতে লেখাপড়া করার সময়, ওই সময়ে যতটুকু আমার ডকুমেন্টেশনের সাথে আমার কাজ ছিল, অভিজ্ঞতা ছিল, সেই জিনিসটা আমি এখানে উল্লেখ করেছি। 5 বছরের কথাটা উল্লেখ করে যেন ওরা মনে করে যে হ্যাঁ, this candidate has sufficient knowledge or he or she has the ability. ক্যান্ডিডেটের এই ইচ্ছাটা আছে, সে জানে, সো সে কনফিডেন্ট, সো তাকে শর্টলিস্ট করা যায়। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিমিলার ওয়েতে এই কথাটা কিন্তু আবার আপনাকে চেঞ্জ করে দিতে হবে যদি আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করেন, মার্কেটিং এর ক্ষেত্রে, বা আপনি এইচআর এক্সিকিউটিভ হিসেবে অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নাই, কিন্তু আপনি অভিজ্ঞতা চাইওনি, কিন্তু তারপর আপনি লিখবেন যে in my BBA and MBA, I have organized a lot of programs. I have organized teams. I have led the teams. I was always a successful leader, and I made every program a very successful one. আপনি এভাবেও লিখতে পারেন যে আপনার এইচআর এক্সিকিউটিভ হিসেবে তখন আপনার কি মনে হবে যে হ্যাঁ, this person has some similar qualities or this person has done something similar in his student life also. ছাত্র জীবনে আপনি যখন এই ধরনের কিছু কাজ করে থাকবেন, টিম ম্যানেজ করা, প্রোগ্রাম সাকসেসফুলি ডিল করা এবং হচ্ছে সবাইকে লিড করে সেখান থেকে সফল একটা প্রোগ্রাম করা, এই কথাগুলো লিখলে হবে কি, তাহলে যেহেতু আপনি মানুষের সাথে কাজ করেছেন, এই ব্যাপারটা আপনার যারা রিক্রুটার তারা দেখবে, জানবে, বুঝবে এবং তারা কনভিন্সড হবে। এরপরে দেখুন লাস্ট প্যারাগ্রাফে কি লিখেছি, আই এম কনফিডেন্ট দ্যাট ইফ প্রোভাইডেড দ্য অপরচুনিটি টু সার্ভ ইউর অর্গানাইজেশন, আমি কনফিডেন্ট যদি আমাকে আপনার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেওয়া হয়, I will prove myself to be an important asset for your company. আমি আপনার প্রতিষ্ঠানের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যাসেট হয়ে যাব, এবং কিসের মাধ্যমে, থ্রু মাই ডেডিকেশন, আমার একাগ্রতা, আমার সিনসিয়ারিটি, আমার মেহনত লগন এবং হচ্ছে আমার অনেস্ট ইফোর্ট এবং হাইয়েস্ট লেভেল অফ প্রফেশনালিজমের মাধ্যমে। আমি 100% প্রফেশনাল থাকবো, আমি আন্তরিকভাবে কাজ করব এবং আমি আমার 100% মেহনত ডেডিকেশন দিয়ে একাগ্রচিত্তে কাজ করব, এবং এসবের মাধ্যমে আমি নিজেকে একটা ইম্পর্টেন্ট অ্যাসেট হিসেবে আপনার প্রতিষ্ঠানের জন্য প্রমাণিত হব, এটা আমি কনফিডেন্ট। এই যে কথাগুলো লিখছি বা এই কথাগুলো লিখবেন, কারণ কভার লেটারে
মানেই হচ্ছে ওদেরকে কনভিন্স করা। কারণ যেটা বলছিলাম, হয়তো ডাকা হবে 10 জনকে, সিভি আসছে 100টা। তো আপনি যদি একটু কনভিন্সিং টোনে কথা না লেখেন, বাট তাহলে ওরা মানে বুঝবে কিভাবে, তাহলে ওরা জানবে কিভাবে যে আপনি সামওয়ান ভালো। আপনার শুধু এডুকেশনাল ডিগ্রি কোয়ালিফিকেশনটাই কিন্তু এনাফ না। আপনি যে কনভিন্স করতে পারেন, আপনি যে পোস্টে অ্যাপ্লাই করছেন সেই পোস্টের সাথে নিজেকে মেলানোর জন্য, সেই পোস্টে একটা ইন্টারভিউ কল পাওয়ার জন্য আপনি সাকসেসফুলি কাজ করবেন, সেই একটা ভাইব দিচ্ছেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। খেয়াল রাখবেন এই জিনিসগুলো লিখতে হয়, নিজেকে কনভিন্স করতে হয়, এবং এটার মাধ্যমে আপনার সম্পর্কে ওদের একটা ইনিশিয়াল জাজমেন্ট হয়ে যায়। তো এই ছিল কভার লেটার। আর তারপরে দেখবেন যে ওই আপনার সিগনেচার থাকে, তারপরে হচ্ছে নাম থাকবে, এবং এনক্লোজার মানে এই কভার লেটারের সাথে আর কি জিনিস থাকছে সেটাও লিখবেন, কারিকুলাম ভিটে এবং ফটোগ্রাফ। আপনার সিভি থাকবে, সিভির সাথে ছবি থাকবে। যদি আপনি সার্টিফিকেটও জমা দেন, ওরা চেয়ে থাকে যে জব নোটিসে ছিল সার্টিফিকেট, তাহলেও সার্টিফিকেট অ্যাড করতে পারেন। 3 নাম্বারে লিখবেন যে সার্টিফিকেটস বা ফটোকপিস অফ সার্টিফিকেটস। সো এই হচ্ছে কথা, যে কভার লেটার এইভাবে লিখতে হয়। এবং যে কোনো জবে আপনি যে ওয়েবসাইটে থেকে দেখে, জব পোর্টাল থেকে দেখে যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই কভার লেটার অ্যাড করে অ্যাপ্লাই করবেন। কভার লেটারে যে লেখার সুযোগ আপনি পাচ্ছেন, এটা কিন্তু সিভিতে পাচ্ছেন না। ঠিক আছে? সো এই ছিল কভার লেটার। এবারে আসছি সিমিলার একটা লেকচার নিয়ে, যেটা আপনার দেখাবো যে কভার লেটারের প্রয়োজনীয়তা বা এর কিছু টিপস বা এটার কিছু ভালো দিক। ঠিক আছে? ভালো থাকবেন সবাই।